ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর এবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে পার্টটা সম্বন্ধে জানবো তা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলো টেকনিক্যাল অ্যানালিসিসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ভিডিওতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সিম্পলিফাই করব। আমরা জানবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে আমরা ট্রেডিং এ কিভাবে ইউজ করব, সাপোর্ট রেজিস্ট্যান্সকে রিয়েল টাইম মার্কেটে কিভাবে ইউজ করা হয়, কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুঁজে পাবো এবং কোন কোন পয়েন্টস আমাদের খেয়াল রাখতে হবে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সম্বন্ধে, এবং কিভাবে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ইউজ করে আমরা প্রফিট বানাতে পারবো। সমস্ত কিছু একসাথে আমরা দেখবো এই ভিডিওতে। সো চলুন দেরি না করে স্টার্ট করা যাক ভিডিওটা। ওকে, সো এবার দেখে নেওয়া যাক হোয়াট ইজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি? সো সাপোর্ট মিন্স কাউকে সাহায্য করা, হেল্প করা বা সাপোর্ট দেওয়া, এবং রেজিস্ট্যান্স মিন্স নিষেধ করা বা আটকে রাখা। সো স্ক্রিনের মধ্যে আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখে নিই যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে কেমন হয় অ্যাকচুয়ালি। সো স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্টক, একটা শেয়ার, হাইপোথেটিক্যাল প্রাইস নিয়েই আমরা দেখছি। সো 60 রুপিস থেকে মার্কেট 80 রুপিস অব্দি গেল ওই শেয়ারের প্রাইস, এবং ওই 80 রুপিস থেকে কিন্তু ওই প্রাইসটা ডাউন হয়ে এলো 60 রুপিস অব্দি, এবং এই 60 রুপিস থেকে মার্কেটটা আবার উপরে গেল 110 রুপিস অব্দি, এবং ওই 110 থেকে কিন্তু মার্কেটটা রিট্রেস ব্যাক করে সেম আবার ওই 60 রুপিস অব্দি কিন্তু এলো, এবং ওখান থেকে মার্কেটটা আবার উপরে গেল 100 রুপিস অব্দি, এবং ওই 100 রুপিস থেকে মার্কেটটা আবার ব্যাক করলো 60 অব্দি, এবং ওখান থেকে মার্কেটটা আবার উপরে গেল আবার নিচে এলো। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মার্কেটের স্টকের প্রাইসটা কিন্তু কখনোই ওই 60 রুপিস এর নিচে ফল হয়নি। 60 রুপিস এর নিচে কিন্তু মার্কেটের প্রাইস যায়নি। সো আমরা বলতে পারি যে ওই স্টকটা ওই 60 রুপিস এর প্রাইসেই কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। মিনস ওই 60 রুপিস এর প্রাইস বা ওই লেভেলটা হলো মার্কেটের জন্য, চার্টের জন্য সাপোর্ট লেভেল। ওকে, সো স্ক্রিনের মধ্যে আপনারা আরেকটা হাইপোথেটিক্যাল চার্টের এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো এই চার্টটার মধ্যে কিন্তু মার্কেট নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসছে, এবং এই মুভমেন্টটা মার্কেট বেশ কয়েকবার কন্টিনিউ করেছে। সো এর মধ্যে আমরা বেশ কিছু হাইপোথেটিক্যাল প্রাইসও দেখতে পাচ্ছি, যেমন 60 রুপি, 70 রুপি, 80 রুপি, 100 রুপিস। কিন্তু এই চার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো মার্কেট কিন্তু বা চার্ট কিন্তু 100 রুপিসের উপরে যায়নি। মিনস এই স্টক, এই হাইপোথেটিক্যাল শেয়ারটা হাইয়েস্ট প্রাইস কিন্তু 100 রুপিস। মিনস এই 100 টাকা হলো এই স্টকের জন্য রেজিস্ট্যান্স লেভেল, বা এই 100 টাকার যে লেভেলটা রয়েছে, ওই চার্টের যে হাইয়েস্ট লেভেলটা রয়েছে, এই লেভেলটা কিন্তু হলো মার্কেটের জন্য বা এই স্টকটার চার্টের জন্য রেজিস্ট্যান্স লেভেল। সো চলুন এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নেওয়া যাক। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্যান বি অ্যাঙ্গেলড অলসো। মিনস এর মিনিং কি? তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এতক্ষণ অবধি আমরা হরাইজন্টাল পড়েছিলাম, হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখেছিলাম এখন অবধি। বাট একবার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন, এই লেভেলটা কি সাপোর্ট লেভেল নয়, নাকি এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল নয়? হ্যাঁ, অবশ্যই এই দুটো লেভেল হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নয়। এই লেভেলে প্রত্যেকটা সাপোর্ট পয়েন্টের প্রাইস আলাদা এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্স পয়েন্টের প্রাইস আলাদা। মিন্স এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুটো হরাইজন্টাল নয় বা স্ট্রেট নয়, এগুলো অ্যাঙ্গেলড বা অ্যাক্রস রয়েছে। বাট কাজ তো পারফেক্ট করছে। যেমন কাজ হরাইজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল করে, ঠিক তেমনই কাজ কিন্তু এই অ্যাক্রস বা অ্যাঙ্গেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো করছে। সো সাপোর্ট লেভেল আইদার হরাইজন্টাল হোক অথবা অ্যাঙ্গেলড হোক, আইদার আপসাইড অ্যাঙ্গেলড, আইদার ডাউনসাইড অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলড হোক অথবা হরাইজন্টাল হোক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ফাংশন কিন্তু সেমই থাকবে। সো এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নেওয়া যাক। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নেভার জাস্ট আ লাইন, ইটস অলওয়েজ আ জোন অর রেঞ্জ। মিন্স এতক্ষণ আমরা চার্টের মধ্যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো দেখে এলাম, তো ওগুলো ছিল একটা সিঙ্গেল লাইন। অ্যাকচুয়ালি পড়ার বা বোঝার সুবিধের জন্যই কিন্তু আমরা
সাপোর্ট লেভেলগুলোকে সাপোর্ট লাইন হিসেবে বা রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটা সিঙ্গেল লাইন হিসেবে ইন্ডিকেট করেছে এতক্ষণ। বাট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু কখনোই একটা সিঙ্গেল লাইন হতে পারে না। মিন্স চার্ট কখনোই একটা পার্টিকুলার প্রাইস থেকে পারফেক্টলি একটা সিঙ্গেল প্রাইস থেকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে পারে না। তো অ্যাকচুয়ালি চার্টের মধ্যে কি হয় ওটা দেখে নেওয়া যায়। দেখুন স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখা যাচ্ছে ওখানে চার্টের যে লো গুলো রয়েছে ওই লো গুলোকে কিন্তু আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্ট করতে পারবো না। ওই লাইনগুলোকে কানেক্ট করার জন্য ওই পয়েন্ট গুলোকে কানেক্ট করার জন্য আমাদের কিন্তু একটা জোন বা একটা রেঞ্জের প্রয়োজন। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার রেঞ্জ এখানে ড্র করে নিলাম। সাপোজ এই রেঞ্জটার প্রাইস 60 থেকে 65 অবধি। মিন্স 60 টাকা থেকে 65 টাকার মধ্যে যে কোনো প্রাইস থেকেই কিন্তু মার্কেটটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠতে পারে। তো এই 60 টু 65 এই রেঞ্জটা হলো এই চার্টের জন্য সাপোর্ট লেভেল বা সাপোর্টের রেঞ্জ বা সাপোর্টের জোনও বলতে পারেন। ঠিক তেমনি এই চার্টের মাথাগুলোকে টপগুলোকে কিন্তু আমরা একটা সিঙ্গেল লাইন দিয়ে কানেক্ট করতে পারবো না। এই টপটাকে কানেক্ট করার জন্য আমাদের প্রয়োজন সেম একটা জোনের, একটা জোন বা একটা রেঞ্জের। তো এরকম একটা রেক্ট্যাঙ্গুলার জোন আমরা এখানে ড্র করে নিলাম। এবার এই রেক্ট্যাঙ্গুলার জোনটা সাপোজ 80 টু 85 রুপিস অব্দি রয়েছে এই জোনটার প্রাইস। মিন্স এই 80 থেকে 85 টাকা অব্দি হলো এই চার্টটার রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্সের রেঞ্জ। মিন্স রিয়েল টাইম চার্টের মধ্যে আমরা কখনোই একটা সিঙ্গেল প্রাইস থেকে চার্টকে ওপরে যেতে বা একটা সিঙ্গেল প্রাইস থেকে চার্টকে নিচে আসতে দেখতে পাবো না। সাপোর্ট বা রেজিস্ট্যান্স কখনোই একটা লাইন ডিফাইন করতে পারে না। তার জন্য আমাদের প্রয়োজন একটা রেঞ্জ বা একটা জোনের। সাপোর্ট জোনকে ডিমান্ড জোন এবং রেজিস্ট্যান্স জোনকে সাপ্লাই জোন বলা হয়। তো এমন কেন বলা হয়? যখন মার্কেটে কোনো জিনিসের ডিমান্ড বাড়ে তখন কিন্তু ওটার প্রাইসও ইনক্রিজ হয়, ওটার দাম বাড়ে তখন। তো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এই চার্টটার মধ্যে প্রাইস বারবার 60 রুপিস অব্দি আসছে এবং ওখান থেকে কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তাই বায়াররা কিন্তু মার্কেট যখনই 60 রুপিসে আসছে ওখানে কিন্তু বাই করছে। তার কারণ বায়াররাও জানে যে মার্কেট 60 রুপিসে আসার পর কিন্তু ওখান থেকে ওপরের দিকে যাচ্ছে। তাই এই 60 রুপিসে এক্সেসিভ বাই করার জন্য এখানে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। এই কারণেই সাপোর্ট জোনকে আমরা ডিমান্ড জোন বলি। বায়ারদের বাই করার জন্যই ওই জোনটাতে এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। ওই কারণেই আমরা এই সাপোর্ট জোনটাকে ডিমান্ড জোন বলি। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি চার্টের উপরে মার্কেটটা বারবার 100 টাকা থেকে কিন্তু নিচের দিকে আসছে। তাই প্রত্যেকে কিন্তু ওই 100 টাকাতেই 100 রুপিসেই সেল করছে। মিন্স ওখানে একটা সাপ্লাই ক্রিয়েট হয়েছে। তো যেহেতু ওখানে সাপ্লাই বেড়েছে মিন্স ওখানে সেলস বেড়েছে। সেলস বাড়ার কারণে কি হয়েছে? প্রাইসটা নিচের দিকে এসছে আমরা দেখতে পাচ্ছি। সো ডিমান্ড জোনে বায়ার বেশি থাকে, বাই করার লোক বেশি থাকে। তাই কি হয়? ডিমান্ড জোন থেকে প্রাইস ইনক্রিজ হয়। মার্কেটের প্রাইস বাড়ে। কিন্তু সাপ্লাই জোনে সেলার বেশি থাকে, জিনিসটাকে সেল করার লোক বেশি থাকে। তাই কি হয়? সাপ্লাই জোন থেকে কিন্তু প্রাইসটা সবসময় ডাউনই হয়। তো ওই সেল করার জোনটাই হলো আমাদের রেজিস্ট্যান্স জোন এবং এই বাই করার জোনটা হলো যেখানে বায়াররা হেভি থাকে ওই জোনটাই হলো আমাদের সাপোর্ট জোন। তো চলুন এবার দেখে নেওয়া যাক চার্টের মধ্যে আমরা কিভাবে খুব ইজিলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারি। তো এবার আপনারা স্ক্রিনের উপর একটা চার্ট দেখতে পাচ্ছেন। এবার এই চার্টের মধ্যে আমরা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব ওটা আমরা দেখব। সো ট্রেডিং ভিউ টিউটোরিয়াল নিয়ে আমরা লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওই ভিডিওটা যারা দেখেননি, ভিডিওটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওটা দেখে নেবেন। ওখানে কিছু, কিছু টুলস এর সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। সো এখানে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন। তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন এই দুটোকে একসাথে কিন্তু ট্রেন্ড লাইন বলা হয়। তো এই ট্রেন্ড লাইন আমরা কিভাবে ড্র করব চলুন দেখে নেওয়া যাক। তো এই লেফট সাইডে যে টুলবারটা রয়েছে, টুলবারের সেকেন্ড অপশনটাই হলো আমাদের ট্রেন্ড লাইনের অপশন। দেখুন উপরে লেখাও রয়েছে ট্রেন্ড লাইন। সো এবার এই ট্রেন্ড লাইন চুজ করার পর আমরা কি করব? আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের নিজেদের মতো ড্র করার চেষ্টা করব। সো যদি আমরা সাপোর্ট লাইন এভাবে ড্র করতে চাই, তো ড্র তো হলো। বাট আমরা দেখতে পেলাম যে ৩ টে সাপোর্ট পয়েন্টকে কিন্তু আমরা
কমপ্লিটলি জয়েন করতে পারলাম না। কারণ মার্কেট কখনো এরকম প্রাইস থেকে উঠছে, তো কখনো এরকম, তো কখনো এরকম। সো একটা সিঙ্গেল লাইন দিয়ে কিন্তু আমরা এই ৩ টে পয়েন্টকে জয়েন করতে পারছি না। সো এর জন্য আমাদের সাপোর্ট লাইন নয়, সাপোর্ট জোনের প্রয়োজন। তো সাপোর্ট জোনের অপশনটা টুলসটা আমরা কোথা থেকে পাবো? সেম ওই ট্রেন্ড লাইন টুলস এর মধ্যে থেকেই নিচে দেখবেন একটা চ্যানেলের টুলস রয়েছে। তো ওখান থেকে আমরা প্যারালাল চ্যানেলটাকে চুজ করব এবং তারপর ওখান থেকেই কিন্তু আমরা এইভাবে একটা প্যারালাল চ্যানেল ড্র করে নেব। এবার আমরা দেখতে পাচ্ছি আমরা এই সাপোর্ট ৩ টে পয়েন্টকে একটা জোনের মধ্যে আমরা কিন্তু আটকাতে পেরেছি। মিনস এই জোন থেকে কিন্তু মার্কেট ৩ বার সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠেছে। তো ঠিক তেমনই যদি আমরা এইভাবে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে চাই, তো আমরা এইভাবে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন ড্র করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেটটা কিন্তু বেশ অনেকবারই এই প্রাইসটাতে হিট করে নিচের দিকে নেমেছে। সো এটাই হলো আমাদের জন্য সাপোর্ট জোন এবং এটাই হলো আমাদের জন্য রেজিস্ট্যান্সের জোন। সো বিগিনার্সদের ক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন কমন থেকেই যায়। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করে তো শিখে নিলাম। কিন্তু এত বড় চার্টের মধ্যে থেকে কিভাবে আমরা ওই পয়েন্ট গুলোকে পার্টিকুলারলি ওই পয়েন্ট গুলোকে কিভাবে খুঁজে বার করব, যেই পয়েন্ট গুলোকে কানেক্ট করলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন পাবো। সো বিগিনার্সদের এই কোশ্চেনের সব থেকে সহজ আনসার হলো, যখন চার্ট এইভাবে সুইং হাই এবং সুইং লো ক্রিয়েট করে, তখন ওই সুইং এর হাই গুলো মিনস ওই টপ গুলো বা মাথাগুলোকে যদি আমরা একসাথে কানেক্ট করার চেষ্টা করি, তখন কিন্তু ওটা একটা রেজিস্ট্যান্স লাইন অথবা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়। এবং ঠিক তেমনই ওই সুইং এর লো গুলোকে যদি আমরা একসাথে কানেক্ট করার চেষ্টা করি, তখনই কিন্তু ওটা একটা সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন ক্রিয়েট হয়। এবার এই লাইনটা বোঝাটা যতটা সহজ, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে থেকে কিন্তু বোঝাটা অনেকটাই টাফ, যে সুইং এর হাই কোথায়, সুইং এর লো কোথায়। বিগিনারদের জন্য কিন্তু এই জিনিসটা বোঝাটা অনেকটা টাফ। তো এই কারণে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, ট্রেডিং ভিউর মধ্যে কিন্তু একটা টুলস রয়েছে যেখানে আমরা চার্টের প্যাটার্ন চেঞ্জ করতে পারি। যেমন ম্যাক্সিমাম টাইমস আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নই দেখি, বাট এখানে যেহেতু আমাদের প্রয়োজন রয়েছে, তাই আমরা এখানে চার্টের প্যাটার্নটাকে কিন্তু লাইন চার্ট করব। এবার লাইন চার্ট করার পর আমরা কি করব? লাইন চার্ট করার পর কিন্তু আমরা সুইং এর হাই গুলোকে নিয়ে একটা রেজিস্ট্যান্স লাইন এবং সুইং এর লো গুলোকে নিয়ে আমরা একটা সাপোর্ট লাইন ড্র করার চেষ্টা করব। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইভাবে উপরে গেল, ওখান থেকে নিচে এলো, ওখান থেকে আবার উপরে গেল, ওখান থেকে আবার নিচে এলো, ওখান থেকে আবার উপরে গেল, ওখান থেকে আবার কিন্তু মার্কেট নিচে এলো। তো এইভাবে যদি আমরা সুইং হাই এবং সুইং লো গুলোকে কানেক্ট করি, তবে দেখতে কেমন হবে? এই হাই এবং এই হাই যদি আমরা এইভাবে কানেক্ট করি, তবে কিন্তু আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পেলাম। তো ঠিক তেমনই যদি আমরা এইভাবে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করার চেষ্টা করি, ওখানেও কিন্তু আমরা দেখতে পাবো একটা সাপোর্ট লেভেল। এবার এই চার্ট প্যাটার্নটাকে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে চেঞ্জ করে দেখি। সো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নে চেঞ্জ করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যখন লাইন চার্ট ছিল তখন কিন্তু এই দুটো পয়েন্ট এই সাপোর্ট লেভেলে হিট করেছিল না। বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পয়েন্ট কিন্তু এই লাইনের মধ্যে হিট করছে। তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের জন্য একেবারে পারফেক্ট রয়েছে। সো এইভাবেই কিন্তু বিগিনার্সদেরকে ধীরে ধীরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করা, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করা প্র্যাকটিস করতে হবে। সো এবার চলুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ব্যাপারে আরেকটা নতুন ইনফরমেশন জেনে নেওয়া যাক। সো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন অথবা জোন যখন আমরা ড্র করি, সাপোজ আমরা প্রথমে একটা রেজিস্ট্যান্স লাইন এখানে ড্র করে দিচ্ছি। তো এই রেজিস্ট্যান্স লাইন থেকে যখন এই রেজিস্ট্যান্স লাইনটা কিন্তু ১, ২, ৩ বার এই রেজিস্ট্যান্স লাইনটাতে হিট করেছে এবং যখন 4th টাইম এই লাইনটাতে হিট করলো, হিট করার পরে কিন্তু মার্কেট আর নিচের দিকে এলো না, মার্কেট এই লাইনের উপরে চলে গেল। তো এই কেসটাকে আমরা কি বলবো? যেখানে রেজিস্ট্যান্স লাইনের উপরে মার্কেট চলে যাচ্ছে, ওই সাপ্লাই জোনের উপরে মার্কেট চলে যাচ্ছে, মার্কেট ওখান থেকে নিচের দিকে আসছে না। যেই ঘটনাটা আমরা এতক্ষণ পড়লাম যে সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট নিচের দিকে আসবে। কিন্তু ওই ঘটনাটা যখন হচ্ছে না, মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, তখন এই ঘটনাটাকে আমরা বলবো ব্রেক আউট। মার্কেট ওখান থেকে ব্রেক আউট হলো। মিনস মার্কেটের প্রাইস কিন্তু এবার আরো উপরের দিকে যাবে। মিনস
সাপ্লাই মার্কেটে থাকলেও তার থেকে অনেক বেশি পরিমাণ ডিমান্ড রয়েছে। ওই কারণে কি হলো, সাপ্লাই জোনে একটা স্ট্রং সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোনে কিন্তু মার্কেটটা রেজিস্ট্যান্স পেল না, মার্কেট কিন্তু ওপরের দিকে বেরিয়ে গেল। সো এই ওপরের দিকে বেরিয়ে যাওয়াটাকে মার্কেটের বলা হয় ব্রেকআউট। তো ঠিক তেমনই যখন আমরা কোনো সাপোর্ট লাইন বা সাপোর্ট জোন ড্র করব, যেমন কারেন্টলি আমরা এখানে একটা সাপোর্ট জোন ড্র করে দেখছি। তো যখন আমরা সাপোর্ট জোনটা ড্র করলাম, আমরা দেখতে পেলাম যে ১, ২, ৩, ৪ এবং 5th টাইমস যখন মার্কেটটা ওই সাপোর্ট জোনে হিট করলো, তখন কিন্তু মার্কেটটা ওই সাপোর্ট জোন বা ডিমান্ড জোন থেকে কিন্তু ওপরের দিকে গেল না। মার্কেটটা ব্রেক হয়ে নিচের দিকে নেমে এলো। মিনস এতক্ষণ আমরা কি পড়ে এলাম? যে ডিমান্ড জোন থেকে বায়ারদের ডিমান্ড হাই থাকে, তো বায়াররা ওই প্রাইসে বাই করে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায়। বাট এখানে কিন্তু বায়ারদের ওই প্রেসার আমরা দেখতে পেলাম না। মার্কেটটা ওই সাপোর্ট জোন থেকে ব্রেক করে নিচের দিকে এলো। মিনস এখানে যতটা পরিমাণ ডিমান্ড রয়েছে তার থেকে কিন্তু বেশি পরিমাণ সাপ্লাই রয়েছে। ওই কারণে কি হলো, মার্কেটটা সাপোর্ট জোন থেকে ব্রেক হলো। এই ব্রেককে বলা হয় ব্রেক ডাউন। রেজিস্ট্যান্স ব্রেক হয়ে উপরের দিকে যাওয়াকে বলা হয় মার্কেটের ব্রেকআউট এবং সাপোর্ট ব্রেক হয়ে মার্কেটের নিচের দিকে আসাকে বলা হয় মার্কেটের ব্রেকডাউন। সো এই ছিল আমাদের আজকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের উপর ডিটেইলড অ্যানালিসিস। সো চলুন পুরো বিষয়টাকে একবার একসাথে সামারাইজ করে নেওয়া যাক। তো চার্টের লো গুলোকে বা সুইং এর লো গুলোকে যখন আমরা একসাথে একটা লাইন দিয়ে অথবা একটা জোন দিয়ে কানেক্ট করি, তখন ওটাকে আমরা বলি সাপোর্ট লাইন অথবা সাপোর্ট জোন। এবং এই সাপোর্ট জোনের অন্যতম নাম হলো ডিমান্ড জোন। যেহেতু এখানে বায়ারদের ডিমান্ড খুবই হাই থাকে, তো বায়াররা এখান থেকে কিন্তু বাই করে মার্কেটটাকে অনেকটা উপরে নিয়ে যায়। তো এই কারণেই সাপোর্ট জোনকে আমরা কিন্তু ডিমান্ড জোনও বলি। বাট যখন বায়ারদের প্রেসার কম থাকে এই সাপোর্ট জোনে, তখন কিন্তু সাপোর্ট জোন থেকে ব্রেক ডাউন হয়ে মার্কেট নিচের দিকে আসে। তো সাপোর্ট জোনের ক্ষেত্রে আমরা দুটো কেসই দেখতে পেলাম। হয়তো ডিমান্ড জোনের কারণে বায়াররা ওখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে, কিন্তু যদি বায়ারদের প্রেসার কম থাকে তখন কিন্তু মার্কেট ব্রেকডাউন হয়ে নিচের দিকে আসবে। ঠিক তেমনি যখন আমরা চার্টের হাই গুলোকে, সুইং এর হাই গুলোকে একসাথে একটা সিঙ্গেল লাইন বা জোন দিয়ে কানেক্ট করব, তখন আমরা ওটাকে বলবো রেজিস্ট্যান্স লাইন অথবা রেজিস্ট্যান্স জোন। এবং ওটারই অন্যতম নাম হলো সাপ্লাই লাইন বা সাপ্লাই জোন। তো যেহেতু এই সাপ্লাই জোনের মধ্যে মার্কেটে সেলারের পরিমাণ অনেকটা বেশি থাকে, সেল করার প্রবণতা অনেকটা বেশি থাকে, তাই ওখান থেকে কিন্তু ন্যাচারালি মার্কেট নিচের দিকে আসে। বাট যখন ওই সাপ্লাই জোনে বা রেজিস্ট্যান্স জোনে সেলারের থেকে বায়ারের নাম্বার বেশি থাকবে বা বায়ারের প্রেসার বেশি থাকবে, তখন কিন্তু মার্কেট ওখান থেকে ওপরের দিকে যাবে। ওই ঘটনাটাকে বলা হয় ব্রেকআউট। সো রেজিস্ট্যান্স জোনের ক্ষেত্রে আমরা দুটো কেসই দেখতে পেলাম। হয়তো এই রেজিস্ট্যান্স জোন থেকে সেলাররা সেল করে মার্কেটটাকে নিচের দিকে আনবে, কিন্তু যদি সেলারদের প্রেসার কম থাকে তখন কিন্তু বায়ারদের প্রেসার বেশি থাকার কারণে মার্কেট ওখান থেকে ওপরের দিকে যাবে, যেই ঘটনাটাকে বলি আমরা ব্রেক আউট। সো এই ছিল আজ আমাদের কমপ্লিট ভিডিও অ্যাবাউট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল, স্টে টিউনড ফর আওয়ার নিউ ভিডিও। এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, গুড বাই।